বিয়ের ৪ বছর পর আমার সবচেয়ে বড় অপরাধ ছিল গর্ভবতী অবস্থায় স্বামীর ড্রয়ার থেকে 50 টাকা নেওয়ার। পেটের ভেতর আমার সন্তানের নাড়াচাড়া টের পাচ্ছিলাম, অথচ সেই দিন আমার সবচেয়ে বড় অপরাধ ছিল স্বামীর ড্রয়ার থেকে মাত্র 50 টাকা নেওয়ার। আমি কখনো ভাবিনি এটা ছোট নোট এত বড় অপমানের কারণ হতে পারে। সেই দিন দুপুরে আমার খুব ইচ্ছে করছিল টক কিছু খেতে। গর্ভবতী মেয়েদের নাকি মাঝে মাঝে এমন ইচ্ছে হয়, এটা তো স্বাভাবিক। বাসার পাশেই একটা দোকান আছে, ওখানে খুব মজার আমরা আর ঝাল আচার পাওয়া যায়। কিন্তু আমার হাতে তখন 1 টাকাও ছিল না। স্বামী রাশেদ প্রায়ই টেবিলের ড্রয়ারে কিছু খুচরো টাকা রেখে দিত। আমি ভাবলাম মাত্র 50 টাকা নিলে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না, পরে তাকে ভালো তো হবে। আমি ধারে ধারে একটা খুলে 50 টাকা একটা নোট নিলাম। মনে মনে ভেবেছিলাম বিকেলে রাশেদ বাসায় ফিরলে এসে বলবো, শোনো আজকে কিন্তু তোমার পকেট থেকে 50 টাকা চুরি করেছি। এইটুকু মজা করার ইচ্ছে ছিল, কিন্তু আমি বুঝিনি এই ছোট্ট ঘটনা আমার জীবনের সবচেয়ে অপমানের দিন হয়ে থাকবে। বিকেলের দিকে রাশেদ বাসায় ফিরলো। আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে ডাল নেড়ে দিচ্ছি। হঠাৎ শুনলাম ড্রয়িং রুম থেকে তার গলা ভেসে আসছে, আমার ড্রয়ার থেকে 50 টাকা কে নিয়েছে? আমি তখনও স্বাভাবিকভাবেই বললাম, আমি নিয়েছি 50 টাকা। এই কথা বলতেই যেন পুরো ঘরের বাতাস বদলে গেল। রাশেদ হঠাৎ করেই চিৎকার করে উঠল, আমাকে না বলে টাকা নেওয়ার সাহস হলো কিভাবে তোমার? আমি একটু থমকে গেলাম। আমি তো শুধু 50 টাকার নিয়েছি, পরে বলতে চেয়েছিলাম, শান্ত গলায় বললাম, কিন্তু সে যেন আরও রেগে গেল। তারপর যা হলো সেটা আমি জীবনেও ভুলতে পারবো না। রাশেদ আমার সামনে এসে দাঁড়ালো, তার আর মুহূর্তের মধ্যে সবার সামনে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। ঘরটা তখন লোক ভর্তি ছিল, শাশুড়ি, দেবর, ননদ সবাই এসেছিল। থাপ্পড়টা খুব জোরেই ছিল না, কিন্তু অপমানটা ছিল পাহাড়ের মতো ভারী। আমার চোখের সামনে সব কিছুই ঝাপসা হয়ে গেল। আমি শুধু পেটের দিকে হাত রেখে দাঁড়িয়েছিলাম। শাশুড়ি তখন ঠান্ডা গলায় বললেন, এই মেয়েটা আসার পর থেকেই বাসায় শান্তি শেষ। আজ টাকা নেয়, কাল হয়তো গহনাও নিয়ে পালাবে। তার কথা শুনে দেবর হেসে ফেলল। আমার বুকটা তখন যেন ফেটে যাচ্ছিল। আমি কাঁপা গলায় বললাম, আমি তো শুধু 50 টাকাই নিয়েছি, চুরি করিনি। কিন্তু কেউ আমার কথা শুনল না। রাশেদ আবার বলল, তুমি এত টাকা খরচ করো কেন? বাসায় যা রান্না হয় সেটাই খাও। আমি চুপ করে গেলাম, কারণ আমি জানতাম এই বাসায় আমার কথা বলার অধিকার নেই। সত্যি বলতে কি, বিয়ের পর থেকে আমি কখনোই খুব ভালো করে খাবার পাইনি। রাশেদ ভালো চাকরি করলেও শাশুড়ি সব কিছু নিজের হাতে রাখতেন। আমার জন্য আলাদা কিছু কিনে আনা তো দূরের কথা, অনেক সময় ভালো মাছটাও আমার প্লেটে আসতো না। আর এখন আমি গর্ভবতী, ডাক্তার বলেছিল ভালো খাবার খেতে, ফল খেতে, কিন্তু সেই কথা এই বাসায় বলার সাহস আমার হয়নি। সেই দিন রাতে আমি খুব চুপচাপ ছিলাম। ঘুমানোর সময় রাশেদ একবারও আমার দিকে তাকায়নি। আমি সারা রাত জানালার পাশে বসেছিলাম। পেটের ভেতর ছোট বাচ্চাটা নড়ছিল। আমি হাত রেখে ধীরে ধীরে বললাম, বাবা, তোর মা খুব খারাপ না রে? শুধু একটু টক খেতে ইচ্ছে করছিল। চোখ থেকে তখন টপ টপ করে পানি পড়ছিল। পরের দিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমার আর এই বাসায় থাকবো না। যে বাসায় একটা গর্ভবতী মেয়েকে 50 টাকার জন্য অপমান করা হলো, হয় সেখানে থাকার কোনো মানেই নেই। আমি চুপচাপ আমার কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম। শাশুড়ি তখন জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, বাবার বাসায়। তিনি ঠান্ডা গলায় বললেন, যাও, কিন্তু পরে আবার কাঁদতে কাঁদতে, কিন্তু ফিরে আসতে হবে। আমি কিছু বললাম না, কারণ তখন আমার চোখের পানি থামছিল না। বাবার বাসায় এসে মনে হলো একটু শান্তি পাবো, কিন্তু এখানেও একটা কষ্ট আমাকে প্রতিদিন বুক পুড়ে পুড়ে খাচ্ছিল। রাশেদ একবারও ফোন করলো না। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, তারপর পুরো 1 মাস। সে একবারও জানতে চাইলো না আমি কেমন আছি, আমার পেটের সন্তানের কি অবস্থা। রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে মনে হতো, আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয়? এত একদিন মা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, রাশেদ ফোন করেছে? আমি মাথা নিচু করে বললাম না। মা তখন গর্ভবতী দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু আমি জানতাম না আমার জীবনের সামনে আরও বড় একটা ঝড় অপেক্ষা করছে। কারণ ঠিক 2 মাস পর রাশেদের কাছ থেকে এমন একটা খবর আসবে যা শুনে আমার পুরো পৃথিবীটা বদলে যাচ্ছে। তাহলে
বাবার বাসায় আসার পর প্রথম কয়েকদিন মনে হয়েছিল একটু শান্তি পেয়েছি। অন্তত কেউ আমাকে অপমান করছে না, কেউ আমার খাবারের হিসাব নিচ্ছে না। কিন্তু মানুষের কষ্ট সবসময় চিৎকার করে আসে না, অনেক সময় সেটা নিঃশব্দে বুকের ভেতর জমে থাকে। আমার কষ্টটাও ঠিক তেমনই ছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ ছিল ফোনটা হাতে নেওয়া। মনে হতো হয়তো আজ রাশেদের একটা কল এসেছে, হয়তো সে বলবে তুমি কেমন আছো, ফিরে এসো। কিন্তু প্রতিদিন একই দৃশ্য, ফোনে স্ক্যান ফাঁকা, একটা মিস কলও না। একদিন, 2 দিন, 3 দিন, ধীরে ধীরে পুরো 1 মাস কেটে গেল। এই 1 মাসে রাশের একবারও খোঁজ নেয়নি। কখনো কখনো মনে হতো আমি যেন তার জীবনে কোনো দিনই ছিলাম না। একা রাতে বারান্দায় বসেছিলাম, আকাশে হালকা চাঁদ উঠেছে, পেটের ভেতর বাচ্চাটা নড়ছিল। আমি পেটের উপর হাত রেখে ধীরে ধীরে বললাম, বাবা, তোর বাবা কি আমাদের আর চায় না? আমার নিজের কথায় শুনে বুকটা হু হু করে উঠল। মা তখন পাশে এসে বসলো। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, মা, সব পুরুষ একরকম না। কেউ কেউ সময় পেলে বুঝতে পারে, আবার কেউ কখনো বোঝে না। আমি কিছু বললাম না, কারণ আমার ভেতরে তখনও একটা আশা ছিল। হয়তো রাশেদ একদিন দরজায় এসে দাঁড়াবে, হয়তো বলবে ভুল হয়ে গেছে। কিন্তু সেই দিনটা আর আসলো না। বরং 2 মাস পরে এমন একটা ঘটনা ঘটলো যা আমি কল্পনাও করিনি। সেই দিন দুপুরে আমি ঘরে শুয়েছিলাম, হঠাৎ আমার ছোট ভাই রুমে ঢুকে বলল, আপু, তোমার শ্বশুরবাড়ি থেকে কেউ এসেছে। আমার বুকটা ধক করে উঠল। মনে হলো হয়তো রাশেদ এসেছে, হয়তো আমাকে নিতে এসেছে। আমি তাড়াতাড়ি উঠে বসে চুলাটা ঠিক চুলটা ঠিক করলাম। কিন্তু ড্রয়িং রুমে গিয়ে দেখি রাশেদ না, এসেছে আমার দেবর আর শাশুড়ি। তাদের মুখের দিকে তাকিয়ে আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। শাশুড়ি খুব ঠান্ডা গলায় বললেন, তোমার সঙ্গে একটু কথা ছিল। আমি চুপচাপ বসে রইলাম। তিনি ব্যাগ থেকে একটা খাম বের করলেন, তারপর সেটা টেবিলের উপর রেখে বললেন, রাশেদ তোমাকে ডিভোর্স দিতে চায়। আমার মনে হলো কেউ যেন আমার মাথার উপর থেকে পুরো আকাশটা সরিয়ে নিল। আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না, মার পাশেই বসেছিলাম। তিনি অবাক হয়ে বললেন, ডিভোর্স কেন? শাশুড়ি ঠান্ডা গলায় উত্তর দিলেন, এই মেয়ে সংসার করতে পারবে না, ছোট ছোট ব্যাপারে বাড়ি ছেড়ে চলে যায়। আমাদের পরিবারে মান সম্মান আছে। আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে। আমি কাঁপা গলায় বললাম, আমি তো শুধু অপমান সহ্য করতে না পেরে এসেছিলাম। তিনি আমার কথা শেষ করতে দিলেন না, বললেন, এইসব নাটক আমাদের সামনে করতে হবে না। তারপর দেবর খামটা আমার দিকে ঠেলে দিল। ভেতরে ছিল ডিভোর্সের পেপার। আমি কাগজটার দিকে তাকিয়েছিলাম, কিন্তু শব্দগুলো ঠিক মতো দেখতে পারছিলাম না, কারণ চোখের পানি সব ঝাপসা করে দিচ্ছিল। আমার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, আমার পেটের বাচ্চাটা। আমি ধীরে ধীরে বললাম, রাশেদ কি জানে আমি মা হতে যাচ্ছি? শাশুড়ি একটু বিরক্ত মুখে বললেন, জানে। কিন্তু তাতেই বা কি হয়েছে তার? এই কথাটা শুনে আমার বুকটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মানে সে জেনেও আমাকে ফেলে দিতে চায়? আমি আর কিছু বলতে পারলাম না, শুধু কাগজটার দিকে তাকিয়ে রইলাম। শাশুড়ি উঠে দাঁড়িয়ে বললেন, সেই দিন যদি স্বামীর কাছে মাপ চেয়ে নিয়ে সংসারে পড়ে থাকতে, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমারও তো তোমার কাছে আসতে চেয়েছিলাম না, আমাদের জোর করে পাঠিয়েছে রাশেদ। মন চাইলে কাগজে সই করে দিও, আমাদের সময় নষ্ট করার দরকার নেই। তারা চলে গেল। ঘরটা তখনও একেবারে নিস্তব্ধ। মা ধীরে ধীরে আমার পাশে এসে বসলো। আমি কাগজটা শক্ত করে ধরে বললাম, মা, আমি কি এতটাই খারাপ? মা আমার চোখে পানি মুছিয়ে দিয়ে বললেন, না মা, খারাপ মানুষরা কখনো নিজের ভুল বুঝতে পারে না। সে রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। কাগজটা বরাবর হাতে নিয়ে দেখছিলাম। একটা সময় মনে হলো হয়তো সই করে দিলে সব শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই পেটের ভেতরটা বাচ্চাটা নড়ল। আমি পেটের উপর হাত রেখে অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, না, আমি হার মানব না। আমি জানতাম না সামনে কি হবে, কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম এই সন্তানের জন্য আমাকে শক্ত হতে হবে। তবে আমি কখনোই জানতাম না কয়েক মাস পরে যখন আমার সন্তান জন্ম নেবে, তখন এমন একটা সত্য সামনে আসবে যা শুনে রাশেদ নিজেই আমার সামনে এসে কাঁদবে। কিন্তু তখন হয়তো ফিরে আসার পথ আর খোলা থাকবে না। গল্প 50 টাকার অপমান। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।